এই বাস ভাড়া বাড়ার মানে পরিবহন খরচ বাড়ার একটা মাল্টিপল ইম্প্যাক্ট আছে। আমরা মূল্যস্ফীতি নিয়ে বহুদিন ধরে কথা বলা হচ্ছে, এটা ডাবল ডিজিটে চলে গিয়েছে। ফলে এই বাস ভাড়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও দেখছিলাম যে রাজশাহী থেকে একটা ট্রাকের খরচ প্রায় 4-5 হাজার টাকা বেড়ে গেছে। এর সঙ্গে আরো নানান আনসিন খরচ তো আছে। ফলে এইটা জনজীবনে কি প্রভাব পড়বে? মানে জিনিসপত্রের দামও কি তাহলে বাড়বে অবশ্যম্ভাবীভাবেই নাকি? আচ্ছা, আমি প্রথমে আসি হচ্ছে ব্যাংকের তথ্য থেকে আসি। আপনি যদি গত 1.5-2 বছরের হিসাব দেখেন, 1.5-2 বছরে একটা ধরেন আমাদের রেগুলার রাজনৈতিক পরিস্থিতি ছিল না, কিন্তু তারও আগে থেকে আমাদের ক্রেডিট গ্রোথ খুবই কম। মানে ক্রেডিট গ্রো করেছে কিন্তু ক্রেডিট গ্রোথটা ফল করেছে এই জিনিসটা। এবং আপনি যদি ব্যাংকগুলোতে গত কয়েক মাসের খোঁজ নেন, সেন্ট্রাল ব্যাংকে পাবেন ওনাদের কাছে এলসির বাড়ানোর জন্য সুপারিশ গেছে। এলসির মার্জিন ধরেন 80 কোটি টাকা ছিল, এখন 120 কোটি টাকা। তাহলে আপনি বলবেন এটা কি ইম্পোর্ট বেড়েছে? ইম্পোর্ট বাড়েনি। যেহেতু জ্বালানি তেল বেড়েছে, দাম গ্লোবালি বেড়েছে, আশঙ্কা করা হচ্ছে যে একই জিনিসপত্র কিনতে এখন বেশি দাম লাগবে। সেই কারণে 80 কোটিটা এখন 120 কোটি টাকা মার্জিন চেয়ে ব্যাংকের কাছে আবদার করা হয়েছে। মানে 50% ইনক্রিজ। হ্যাঁ, 50%। এটা হচ্ছে, এবং এটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু সাথে সাথে এটাও আমাকে মানতে হবে যে তাহলে আসলে আমার ইনভেস্টমেন্টেরও কোনো গ্রোথ নাই, আমার ট্রেডিংয়েরও কোনো গ্রোথ নাই। আমি শুধুমাত্র মার্কেটের যে বাড়তি যে দাম সেটা অ্যাডজাস্ট করেছি। তার মানে আমার সামনের যে আউটলুক, ইনভেস্টমেন্ট আউটলুক এবং আমার এমপ্লয়মেন্ট আউটলুক, সেখানে কোনো পজিটিভ কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা জিনিস। আর এখন জনজীবন যদি বলেন, আপনার বাসের, ট্রাকের যারা মাঝের থেকে মার্কেটটাকে লিঙ্ক করে, তাদের মূল্য বেড়েছে। কৃষক পর্যায়ে কিন্তু এই দামটা বাড়ে নাই। এবং আমাদের মতো, আপনার মতো যারা হচ্ছে স্যালারিড, বা ধরেন আমার বাসায় যিনি কাজ করেন তিনি যেমন স্যালারিড, ইনাদের কিন্তু স্যালারি বাড়ার আর কোনো সুযোগ নেই। আমাদের মতো চাকরিজীবী মানুষের জন্য কিন্তু ভীষণ রকমের বিপর্যয় নেমে আসবে। বরং ধরেন একজন রিক্সাওয়ালা, আপনি 10 টাকার জায়গায় 15 টাকা দিয়ে আপনাকে তখন যেতে হবে। আমি বাস ভাড়া 10 টাকার জায়গায় 20 টাকা দিচ্ছি। সেগুলো সমন্বয় হবে, কিন্তু প্রাইমারি উৎপাদক এবং আপনার মতো বিশেষ করে আরবান পোর, এদের খুবই খারাপ অবস্থা থাকবে। একটা তথ্য আমি আপনাকে বলি, মানে একটা অবজারভেশন। আমাদের 2000 আর্লি 2000 সাইফুর রহমান সাহেবের ওই সময়টাই আমরা 2 স্ট্রোক থেকে 4 স্ট্রোক ইঞ্জিনে গেলাম, সিএনজি, আপনার যদি মনে থাকে। তখন ঢাকা ছিল 190 বর্গ কিলোমিটার। তখন রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে 15,000 সিএনজিকে। এরপরে ঢাকা 420 স্কয়ার কিলোমিটার পর্যন্ত হয়েছে। আমাদের কিন্তু রেজিস্ট্রেশনের পরিমাণ একই আছে এবং আমরা পাবলিক বাসও কমাইনি। পাবলিক বাসের রুট কিন্তু একটাও বাড়ে নাই, আপনি খেয়াল করে দেখবেন। ফলে আমরা সিএনজিগুলা ঠিক করেছি। মাঝখান থেকে রূপালী সিএনজি নিয়ে আসছি প্রাইভেটের নামে, যেটা আমার 3 লাখ টাকা বেশি দিয়ে কিনতে হয় এবং মানুষকে বেশি দাম গুনতে হয়। বিআরটিআই। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমরা আগে ইটালিয়ান ইঞ্জিন কিনতাম, পিয়াজো, সিএনজির জন্য, স্যার মনে করতে পারবেন, এখন হচ্ছে বাজাজের ইঞ্জিন কিনি। সেইখানেও কিন্তু আমাদের কোনো ধরনের মানে ধরেন খরচ যে বেড়ে গেছে তা না, বরং কমেছে। হ্যাঁ, বরং কমেছে। তারপরেও আমাদের সিএনজির খরচ, একটা মধ্যবিত্ত গাড়ির মতোই সিএনজির খরচ হচ্ছে, সেটা তো আমার আপনার উপরই এসে পড়ে। পাবলিক পরিবহনে ওঠা যায় না। আপনি যদি A to B সার্ভিস বলেন, আমার মেট্রো ধরতেও তো A to B সার্ভিস লাগবে। মানে এমন নৈরাজ্য করে, আমার তো কোনো আরবানাইজেশনের কোনো পরিকল্পনাই হয়নি। আমার ঢাকা কেন্দ্রিকই আমি বললাম, অন্য শহরের গল্প আপনি বাদই দেন। তাহলে আমি এই যে রেজিস্ট্রেশনটা করেছি, আপনি টেসলাকে দোষ দেন, আপনি ইলেকট্রিক রিক্সাকে দোষ দেন। ইলেকট্রিক রিক্সা তো চার্জ করে অফ পিক আওয়ারে, সে তো আপনার সাথে পিক আওয়ারে কম্পিট করছে না। আমি স্যার যেমন বললেন, আমরা কি পিক আওয়ার এবং অফ পিক আওয়ারের যে লোড ডিস্ট্রিবিউশন, সেই অফ পিক আওয়ারের লোড ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলেছি যে ইন্ডাস্ট্রি যদি অফ পিক আওয়ারে করে তাহলে আমি তার জন্য ইনসেন্টিভ দিব। আমি তো সেটা করি নাই। বলে আমার ম্যানেজমেন্টেও অনেক ইস্যু আছে। তার মানে এটা জনভোগান্তি অনেক বাড়াবে। জনভোগান্তি অনেক বাড়াবে। জি।